কিছু কিছু ঘটনা এমনই হয় যেগুলোর রেশ সারা জীবনেও কাটানো যায় না। তেমনি একটি ঘটনা 2008 সালে কোরিয়ার একটি বাচ্চা মেয়ের সাথে ঘটেছিল। যেই ঘটনাটি শুনলে যার চোখে কখনো পানি আসে না তার চোখেও পানি আসতে বাধ্য হবে। সত্য ঘটনা অবলম্বনে হুপ মুভিটি আজকে এক্সপ্লেন করব। যদি কারো এই গল্পটি শুনে ভালো না লাগে বা চোখ দিয়ে পানি না আসে তাহলে একটি ডিসলাইক করে যাবেন। গল্পের শুরুতে কোরিয়ার একটি ছোট্ট দেশকে দেখানো হয়, যার আকাশে স্বাধীনভাবে একটি ঘুড়ি উড়ছিল। ঘুড়িটি দেখে মনে হচ্ছিল এটি মানুষের শান্তির একটি প্রতীক। এরপরেই একটি ছোট্ট পরিবারকে দেখানো হয়, আর এই ছোট্ট মেয়েটির নাম সুহান, যাকে নিয়ে মূলত এই গল্পের মূল কাহিনী। সুহানের মার একটি দোকান ছিল, তাই সে সবসময় ব্যস্ত থাকত। আর সুহানের বাবা ছোট্ট একটি ফ্যাক্টরিতে চাকরি করত। এর ফলে সুহানকে সবসময় একা একাই স্কুলে যাতায়াত করতে হতো। কিন্তু তারা খুবই হ্যাপি একটি ফ্যামিলি ছিল। সুহানের স্কুলে একটি বেস্ট ফ্রেন্ড ছিল, যার নাম পেট। আর এদের দুজনের মধ্যে সারাদিন ঝগড়া লেগেই থাকে, ছোট বাচ্চাদের মধ্যে যা হয় আর কি। একদিন সকালে সুহান স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, আর বাহিরেও প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। তো এর জন্য সুহানের মা এসে সুহানকে বলে, আজকে আমি তোমাকে স্কুলে দিয়ে আসি। তখন সুহান তার মাকে বলে, আমার স্কুলে যেতে মাত্র 3 মিনিট সময় লাগবে, আমি চলে যেতে পারবো, বরং তুমি আমার সাথে গেলে তোমার কাজে দেরি হতে পারে। তখন সুহানের মা বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি বড় রাস্তা দিয়ে স্কুলে যাবে, কারণ ওইটাই তোমার জন্য সেফ হবে। এরপরেই সুহান তার স্কুলের উদ্দেশ্যে রওনা করে। আর তখন আমরা একটি লোককে দেখতে পাই যে কিনা লুকিয়ে লুকিয়ে সুহানের উপর নজর রাখছিল। এরপরেই আমরা গল্পের শুরুতে যে ঘুড়িটিকে আকাশে স্বাধীনভাবে মনের আনন্দে উড়তে দেখছিলাম, সেই ঘুড়িটি এখন মাটিতে পড়ে আছে, হয়তোবা সামনে কোনো বিপদ আসতে চলেছে। এরপরেই আমরা দেখতে পাই সেই লোকটি সুহানের সামনে এসে দাঁড়িয়েছে, আর লোকটির হাতে সেই ঘুড়িটি। লোকটিকে দেখেই বোঝা যাচ্ছিল লোকটি প্রচন্ড ড্রিঙ্কস করে আছে। লোকটি সোহানকে বলছিল, তোমার ছাতাটি তো বেশ সুন্দর, তোমার ছাতার নিচে কি আমাকে একটু জায়গা দিবে? লোকটিকে দেখে আর এ কথা শুনে সোহান একটু ভয় পেয়ে যায়। সে আশেপাশে তাকাতে থাকে, কিন্তু দেখতে পায় কোথাও কোনো মানুষ নেই, কারণ তখন তো প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। ভয়ে ভয়ে সুহান লোকটিকে বলছিল, প্লিজ আঙ্কেল, আমাকে যেতে দিন, আমার স্কুলে যেতে অনেক লেট হয়ে যাচ্ছে। এরপরে আমরা দেখতে পাই সুহানের জিনিসপত্রগুলো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সুহানের ছাতাটাও ভেঙে পড়ে আছে, তার স্কুল ব্যাগ ও জুতাগুলো রাস্তায় পড়েছিল। আর এরপরেই আমরা দেখতে পাই সুহানের রক্তাক্ত ছোট্ট দুটি হাত। এটা দেখে বোঝার আর বাকি থাকে না যে ছোট্ট সুহানের সাথে আসলে কি ঘটেছে। এরপরে সুহানকে উদ্ধার করার জন্য অ্যাম্বুলেন্স আসে, আর সুহানকে সেখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে সুহানের মা যখন এই কথা জানতে পায়, তখন সে সাথে সাথেই হসপিটালে চলে যায়। তবে হসপিটালে থাকা পুলিশ ও পরিচ্ছন্ন কর্মীরা সুহানের মাকে বাধা দেয়, কারণ তারা ভালোভাবে বুঝতে পারছিল যে এই দৃশ্য দেখে সুহানের মা কখনোই ঠিক থাকতে পারবে না। কিন্তু সে তো মা, তার মন কি এত কিছু মানে? এরপরে যখন সুহানের মা সুহানকে দেখতে পায়, তখন সে আর নিজেকে ধরে রাখতে পারছিল না। মনে হচ্ছিল যেন তার পায়ের নিচ থেকে পুরো পৃথিবী সরে গিয়েছে, কারণ সুহান ছিল প্রচন্ড রক্তাক্ত ও আহত অবস্থায়। তাকে সেই নরপিশাচ লোকটি রেপ করে মেরে ফেলতে চেয়েছিল, আর তার পুরো শরীরে ছিল প্রচন্ড আঘাতের দাগ। সত্যি কথা বলতে গেলে কোনো মার পক্ষেই তার সন্তানের এরকম দৃশ্য দেখে সহ্য করা সম্ভব নয়। এদিকে সুহানের বাবাকে দেখানো হয় সে প্রচন্ড আপসেট হয়ে পড়েছে, কারণ সে সুহানকে অনেক বেশি ভালোবাসতো। আর সোহানের মা কান্না করতে করতে বলছিল, সে যদি সোহানকে স্কুলে দিয়ে আসতো বা তাকে আজকে স্কুলে না যেতে দিত, তাহলে এ দৃশ্য হয়তো দেখা লাগতো না। এরই মধ্যে ডক্টর এসে তাদেরকে জানায় সুহানের অবস্থা খুবই খারাপ। সুহানের ইউরিনের থলি ও পাকস্থলী ফেলে দিতে হবে, তার সাথে একটি ব্যাগ লাগাতে হবে। এসব শুনে সুহানের বাবা কান্না করতে থাকে এবং ভাবতে থাকে এত অল্প বয়সে তার সুহানকে এত কিছু ফেস করতে হচ্ছে। এত কিছুর মধ্যেও সুহানার অপারেশনটি সাকসেসফুল হয়ে যায়। সুহানার জ্ঞান ফিরলে তার বাবা তার সাথে দেখা করতে যায় কথা বলার জন্য। সোহানা তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা তুমি আজকে কাজে যাওনি? সোহানার বাবা উত্তরে বলে, আমার কাজ শেষ হয়ে গিয়েছে।
সোহান তার বাবাকে আরো বলে, বাবা, লোকটি আমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক অত্যাচার করেছে, তুমি লোকটাকে শাস্তি দিও। তারপরে তার বাবা তাকে উত্তরে বলে, ঠিক আছে বাবা, আর তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। একথা বলে সুহানার বাবা রুম থেকে বের হয়ে যায়, কারণ তার খুবই কষ্ট হচ্ছিল তার আদরের মেয়েকে এই অবস্থায় দেখে। এরপরে সেখানে উপস্থিত হয় একজন পুলিশ অফিসার। সে সোহানার বাবা মাকে জানায় সেই কালপ্রিটকে আইডেন্টিফাই করা হয়েছে। একথা শুনে সোহানার বাবা মা তৎক্ষণাৎ পুলিশ স্টেশনে যেয়ে হাজির হয়। সোহানার বাবা পুলিশকে বলে যে কোনো মূল্যেই এই লোকটিকে শাস্তি দিতে হবে, কিন্তু পুলিশ তাকে জানায় শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কখনোই তারা লোকটিকে অ্যারেস্ট করতে পারে না। লোকটিকে অ্যারেস্ট করার জন্য সুহানার স্টেটমেন্ট প্রয়োজন। সুহানার বাবা যখন তার মাকে এই স্টেটমেন্টের কথা জানায় তখন সে প্রচণ্ড রেগে যায়। সেই মুহূর্তে সেখানে একজন মহিলা পুলিশ অফিসার আসে। পুলিশ অফিসারটি তার বাবা মাকে সানফ্লাওয়ার নামের একটি এজেন্সির সাথে কথা বলতে বলে। এই এজেন্সিটি এরকম সমস্যায় পড়া বাচ্চাদের মানসিক স্বাস্থ্য সুস্থ করতে কাজ করে। এসব শুনে সুহানার মা প্রচণ্ড রেগে যেয়ে পুলিশ অফিসারের উপর তার রাগ ছাড়ে। সে পুলিশ অফিসারকে বলে, আপনারা যদি আগেই লোকটিকে অ্যারেস্ট করতেন তাহলে আমার মেয়ের এই অবস্থা হতো না। একটা মায়ের জন্য তার মেয়ের এই অবস্থা দেখা কতটা কষ্টকর সেটা তোমরা পুলিশেরা কখনোই বুঝবে না। এসব বলে সোহানার মা রেগে সেখান থেকে চলে যায়। এরপরে সেই মহিলা পুলিশ অফিসার তার বাবাকে বলে বাড়িতে সোহানার যেসব খেলনা আছে সবকিছু হসপিটালে নিয়ে আসতে, হয়তোবা এসব দেখে সোহানার ভালো লাগতে পারে। এটা শুনে সোহানার বাবা বাসায় চলে যায় এবং সোহানের সব থেকে পছন্দের খেলনা যার নাম কোকোম্যান সেটা নিয়ে আসে। এরপরে দেখানো হয় একজন সাইকিয়াট্রিস্টকে সোহানের সাথে কোকোম্যান নিয়ে খেলা করছিল এবং সোহানকে কিছু ছবি দেখিয়ে প্রশ্ন করছিল। যখনই সেই নরপিশাচের ছবিটি সোহানের সামনে আসে তখনই সোহানা তার চোখ বন্ধ করে ফেলে এবং ইশারায় বলে এই সেই লোক যে সোহানার সাথে খারাপ কিছু করেছিল। আর এসব কিছু তখন ক্যামেরাবন্দি হচ্ছিল। এরপরে ডক্টর সেখান থেকে বের হলে সোহানার বাবা মা ডক্টরকে সোহানার শরীরের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করে। ডক্টর তাদেরকে জানায় সোহানার সাথে সাথে তাদেরকেও কাউন্সেলিং এর প্রয়োজন রয়েছে। তারপরে ডক্টর তার ভিজিটিং কার্ডটি বের করে দেয়। এটা দেখে সোহানার মা ডক্টরের উপর রেগে যায়। তার ভিজিটিং কার্ডটি তাকে ফেরত দিয়ে দেয়। সোহানার মা ডক্টরকে বলে, আপনার কি মনে হয় আমরা কি মানসিক রোগী? এর মধ্যে সেই নরপিশাচকে পুলিশ ধরে ফেলেছে আর সেটা সমস্ত চ্যানেলে দেখাচ্ছে। সোহানার বাবার এক বন্ধু তার বাবাকে ফোন দিয়ে জানায় টিভি চ্যানেলগুলো এই নিউজটি প্রচার করছে। এটা শোনা মাত্রই সোহানার বাবা হসপিটালে চলে যায়, কারণ সে চাচ্ছিল না তার এই ছোট্ট মেয়েটির ছবি বা তার মেয়ের সাথে ঘটে যাওয়া এই বিষয়টি সারা দুনিয়ার মানুষ আর জানুক। সোহানাকে তার রুম থেকে অন্য রুমে শিফট করার চেষ্টা করছিল তার বাবা। এমন সময় মিডিয়ার কিছু লোক সোহানাকে দেখে ফেলে আর সেটা দেখে তার বাবা তাকে কোলে করে নিয়ে পালাতে থাকে। ছোট্ট মেয়েটির সম্মান বাঁচাতে তার বাবা আপ্রাণ চেষ্টা করে। তার মাও মিডিয়ার লোকদের আটকাতে চেষ্টা করে। এসব ঝামেলার মধ্যে তার মা হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, কারণ সোহানার মা প্রেগনেন্ট ছিল। এই দৃশ্যগুলো কতটা হৃদয় বিদারক ছিল সেটা একবার ভেবে দেখুন। বাবা মার জন্য কতটা কষ্ট হতে পারে তার সন্তানের এমন পরিণতিতে। যে কোনো মানুষ এই এক্সপ্রেশনটি শুনে কাঁদতে বাধ্য হবে। সোহানার বাবা তাকে অন্য রুমে শিফট করার পরে দেখতে পায় তার ওয়েস্টেজ ব্যাগটি ফেটে গিয়েছে। সোহানা তার বাবাকে প্রশ্ন করে, বাবা, আমি কি কোনো অন্যায় করেছি? তার বাবা তাকে বলে, না মা, তুমি কোনো অন্যায় করনি। এটা বলতে যে তার বাবা তার নোংরা জামা চেঞ্জ করতে থাকে। এই সময়ই ঘটে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা যা যে কোনো বাবার জন্য প্রচণ্ড কষ্টের। তার বাবা যখন তার জামা চেঞ্জ করছিল তখন দেখতে পায় তার মেয়ের শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে এবং অদ্ভুত এক ব্যবহার করছে তার মেয়ে। প্রচণ্ড ভয় পাচ্ছে। এসব দেখে সে বুঝতে পারে না আসলে কি হচ্ছে। এরপরে সে আসলে বুঝতে পারে তার মেয়ের মনের ভিতরে কি চলছে। নরপিশাচটি তার মেয়ের সাথে জামা খুলে কি করেছিল। সোহানা তার বাবার ক্ষেত্রেও ঠিক তেমনটাই ভাবছে। তার বাবা ডক্টরকে তাড়াতাড়ি ডাকে এবং তার মেয়ের জামা চেঞ্জ করতে বলে। সে লজ্জায় কষ্টে সেখান থেকে বের হয়ে যায়। একবার ভেবে দেখুন তো, আপনার বাবা আপনার জামা চেঞ্জ করতে যাচ্ছে আর আপনি তাকে বিশ্বাস করতে পারছেন না। বাবা ও মেয়ের জন্য এটা কতটা কষ্ট ও অসম্মানজনক বিষয়। সন্ধ্যায় সোহানের বাবা যখন সোহানকে দেখতে আসে তখন সে এসে দেখতে পায়
তার মেয়ে একটি সাদা চাদর দিয়ে নিজেকে পুরোপুরিভাবে ঢেকে রেখেছে। সে কতটা মানসিকভাবে ভেঙে পড়েছে সেটা এখানে বোঝাই যাচ্ছে। সোহানার বাবা লজ্জা পেয়ে সেখান থেকে বের হয়ে যায় এবং তার মেয়েকে বলে, মা, আমি তোমার রুম থেকে বের হয়ে যাচ্ছি, যদি তোমার কিছু প্রয়োজন হয় আমাকে বলো, আমি বাহিরেই আছি। এভাবে দিন চলে যায় আর অন্যদিকে হসপিটালের বিলও বাড়তে থাকে। সোহানের বাবার টাকাও শেষ হয়ে যাচ্ছে। তখন সে তার বন্ধুকে ফোন দিয়ে টাকার কথা বলে আর তার বন্ধু তাকে বলে সে যেন টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা না করে। আরও বলে, তুমি ভেবো না যে তুমি ছুটিতে আছো, তোমার কাজ আমি করে দিচ্ছি, তাই মাস শেষে তুমি তোমার বেতন পেয়ে যাবে। একজন ভালো বন্ধু জীবনের জন্য আশীর্বাদ স্বরূপ। এমন একজন বন্ধু সবারই কাম্য। সে তার বন্ধুর কথা শুনে অনেকটাই ভরসা পায়। যাই হোক, এরপর দৃশ্য পরিবর্তন হয়ে দেখানো হয় সেই নরপিশাচকে। অ্যারেস্ট করা হয়েছে। এই নরপিশাচকে কোর্টে উঠানো হয়েছে। সেদিনই প্রথম সোহানার বাবা লোকটিকে দেখে। তার মনে হচ্ছিল লোকটিকে এখানেই পিটিয়ে মেরে ফেলতে। অনেক কষ্টে সে তার রাগ সংযম করে। লোকটি কোর্টকে বোঝানোর চেষ্টা করছিল। সেদিন কনস্ট্রাকশনের কাজ করছিল সে। কাজ শেষ করে বাড়ি ফেরার আগে সে অনেক ড্রিঙ্কস করেছিল। সে বোঝাতে চাচ্ছিল যে পুলিশেরা তাকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসিয়েছে। আর ওখানে সোহানের বাবার সেই বন্ধু উপস্থিত ছিল। তার বন্ধু তার পায়ের জুতা খুলে লোকটিকে ছুঁড়ে মারে আর বলতে থাকে, তুই কোনো মানুষ নয়, তুই একজন পিশাচ, তোর জায়গা নরকেও হবে না। এরপরে সোহানের বাবা হসপিটালে এসে দেখতে পায় কিছু মানুষ কার্টুন সেজে সোহানার সাথে খেলা করছে এবং এটি সে বেশ এনজয় করছে। কার্টুনগুলোর মধ্যে ছিল সোহানের মা এবং তার কিছু বন্ধু। এই আইডিয়াটি ছিল সেই সাইকোটিস্টের। রাতে সেই সাইকিয়াট্রিস্টটি সোহানের বাবাকে বলে যেহেতু কার্টুনগুলো সোহানের মেন্টাল হেলথ ভালো করছে, সেহেতু প্রতিদিন তার সাথে এভাবে খেলা যেতে পারে। সোহানের বাবা কার্টুনওয়ালাকে তাদের বিল বুঝিয়ে দেয়। প্রতিদিন এত টাকা দেওয়া সোহানের বাবার পক্ষে সম্ভব নয়, তাই সে সেখান থেকে একটি কার্টুন কিনতে চায় এবং এর দাম কত সেটি জানতে চায়। কার্টুনওয়ালা তাকে বলে এই কার্টুনের দাম $200 মতো। এত টাকা সোহানার বাবার পক্ষে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। সে কার্টুনওয়ালাকে অনুরোধ করে প্রতি মাসে যদি অল্প অল্প করে টাকা নেয় তাহলে সে এই কার্টুনটি কিনতে পারে। এতে করে কার্টুনওয়ালার অনেক মায়া হয়। একটি কার্টুন তাকে এমনি এমনি দিয়ে দেয় এবং তাকে বলে তাদের কাজ শেষ হলে কার্টুনটি তাকে ফিরিয়ে দিলেই হবে। এ থেকে বোঝা যায় আমাদের সমাজে এখনও বহু ভালো মানুষ রয়েছে, যার ফলে সমাজটি এখনও টিকে আছে। রাতে সোহানের বাবা সেই কার্টুনটির ড্রেস পরে সোহানের রুমে আসে এবং তার সাথে লিখে লিখে কথা বলতে থাকে। আর এই কার্টুনটি ছিল সোহানের সবথেকে পছন্দের কোকোম্যান। সোহান এতে অনেক খুশি হয়ে যায় এবং এক পর্যায়ে কার্টুনটিকে জড়িয়ে ধরে। আর আমরা তো জানি এই কার্টুনটির ভিতরে কে রয়েছে। সোহানের বাবার কাছেও এটি অনেক ইমোশনের বিষয় ছিল, কারণ লজ্জায় সে তার মেয়েকে অনেক দিন জড়িয়ে ধরতে পারে না। এর মধ্যেই সেই সাইকিয়াট্রিস্টের সাথে সোহানার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। সোহানাকে ডক্টর প্রশ্ন করে সে বাড়ি যেয়ে সর্বপ্রথম কি করবে। সোহানা তাকে জানায় সে সবার আগে তার স্কুলে যেতে চায়, কিন্তু তার স্কুলে সে যাবে না, কারণ সেই স্কুলে গেলে তার বন্ধুরা তাকে নিয়ে মজা করবে। সে খুব ছোট মেয়ে হলেও খুব ম্যাচিওর ছিল। সে আরও বলে তার জন্য তার মা কাজে যেতে পারছে না, তার বাবারও অনেক টাকা শেষ হয়ে যাচ্ছে। সে আর তার বাবা মার কষ্ট দেখতে পারছে না। সে ঘুমানোর আগে প্রতিদিন গডকে বলে সব যেন স্বপ্ন হয়। সে এরপরে ডক্টরকে এমন একটি কথা বলে যেটি শুনলে আপনারা আপনাদের চোখের পানি কোনোভাবেই ধরে রাখতে পারবেন না, যেমনটা আমিও পারিনি। সে ডক্টরকে বলে এমন কিছু করতে যেন সে খুব তাড়াতাড়ি মারা যায়, আর তার কাছে এও মনে হয় সে আর বেশি দিন বাঁচবে না। এরপর ডক্টর সোহানার বাবা মাকে সবকিছু খুলে বলে এবং তাদেরকে পরামর্শ দেয় সোহানাকে বাড়ি নিয়ে যেতে। এরপরেই দেখানো হয় সোহানার সেই বন্ধুটিকে। বাড়ির গেটে একটি নোট লিখে দিয়ে যায় সে, যেন সোহানা বাসায় ঢুকতেই সেটি দেখতে পায়। এরপরে সোহানার বাবা মা প্রস্তুতি নিচ্ছিল সোহানাকে নিয়ে বাড়ি ফেরার জন্য। এখনো সোহানা তার বাবার দিকে তাকাতে লজ্জা পায়, তাই গাড়িতে তার এবং তার বাবার মাঝখানে একটি পর্দা দিয়ে দেয়, যেন সোহানা একটু কমফোর্ট ফিল করে। বাড়ি ফেরার পথে সোহানা সেই জায়গাটি দেখে যে জায়গায় তার সাথে সেই খারাপ ঘটনাটি ঘটেছিল।
এটি দেখে সে অসুস্থ হয়ে পড়ে। গাড়ি থেকে নামা মাত্রই সে বমি করে দেয়। এরপরে বাড়ির গেটের সামনে এসে দেখতে পায় তার সব বন্ধুরা তার জন্য বিভিন্ন নোট লিখে দিয়ে গেছে। এটা দেখে সুহানা বেশ খানিকটা ভরসা পায়। পরের দিন সুহানের বেস্ট ফ্রেন্ড সুহানের সাথে দেখা করতে আসে। সোহানের বাবা মজা করে তার বন্ধুকে বলে, তুমি নাকি সোহানার সাথে অনেক দুষ্টামি করো। এতে করে তার বেস্ট ফ্রেন্ড কান্না করে দেয় এবং তার বাবাকে বলে, আমি যদি সেদিন সোহানার সাথে স্কুলে যেতাম তাহলে সোহানার সাথে কখনোই এমনটি হতো না। সোহানার বাবা তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। যেহেতু সোহানা অনেকটা কনফিডেন্স ফিরে পেয়েছে, সে পরের দিন তার আন্টির সাথে স্কুলে যেতে থাকে আর ভাবতে থাকে তার বন্ধুরা যদি ওই ওয়েস্টেজ ব্যাগটি সম্পর্কে জিজ্ঞাসা করে তাহলে সে কি বলবে। সোহানের পিছনে তার বন্ধুরাও আসছিল। এটি দেখে সে একটু আনইজি ফিল করে। তখনই সে দেখতে পায় সেই কোকোম্যানকে। তার যখনই মন খারাপ থাকে তখনই তার বাবা কোকোম্যানের এই ড্রেসটি পরে তার মন ভালো করতে আসে। সোহানার বাবা তাকে একটি ব্যাগ গিফট করে, তার ওয়েস্টেজ ব্যাগটি সেখানে রাখার জন্য। আর এই ব্যাগটিতে তার বাবা মা ক্যান্ডি দিয়ে ভরে দেয়। তার বন্ধুরা তাকে যদি এই ব্যাগ সম্পর্কে জিজ্ঞেস করে তাহলে সে যেন বলতে পারে এটি ক্যান্ডির ব্যাগ। পরের দিন যখন তার বন্ধুরা তাকে এই ব্যাগ সম্পর্কে জিজ্ঞাসা করে তখন সে বলে এটি ক্যান্ডির ব্যাগ এবং সে তার বন্ধুদের সাথে ক্যান্ডি শেয়ার করে খায়। তখন সে কোকোম্যানকেও দেখতে পায়। সে ধীরে ধীরে বুঝতে পারে এই কোকোম্যানটি আর কেউ নয়, তারই বাবা। সে কোকোম্যানকে নিয়ে তার মার দোকানে যায় এবং মাকে জিজ্ঞেস করে, মা, এর ভিতরে কি আমার বাবা রয়েছে? তখন তার মা কোকোম্যানের মাথাটি খুলে দেখায় এর ভিতর তার বাবাই রয়েছে। সে দেখতে পায় তার বাবা এর ভিতরে প্রচণ্ড ঘামছে এবং কান্না করছে। সে তার বাবার ঘাম এবং চোখের পানি দুটোই মুছে দেয়। এতে করে বোঝা যায় সে আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। এরপরে সোহানের বাবা সেই উকিলটির কাছে যায় যে কিনা সোহানের কেসটি দেখছিল। উকিল তার বাবাকে জানায় সোহানের কেসটি ধীরে ধীরে হালকা হতে যাচ্ছে, কারণ লোকটি কোর্টকে জানিয়েছে সে সেদিন অনেকটা ড্রাঙ্ক ছিল এবং মানসিকভাবে অসুস্থ ছিল। এখন লোকটিকে যদি শাস্তি দিতে হয় তাহলে অবশ্যই সোহানকে দিয়ে সাক্ষী দিতে হবে। তখন সোহানের বাবা এটা নিয়ে চিন্তায় পড়ে যায়। সে নিজেই লোকটির সাথে দেখা করতে চায়। লোকটি তাকে বলে সে তার মেয়ের সাথে এমনটা কিছুই করেনি আর সেদিন সে ড্রাঙ্কও ছিল। পরে সে সোহানের বাবার সাথে একটি ডিল করতে চায়। ডিলটি এমন ছিল যে সে সেখান থেকে বের হওয়ার পরে সোহানের বাবাকে কিছু টাকা দিবে। সোহানের বাবা এতে রাজি না হওয়ায় সে তাকে হুমকি দেয় যে তোমার মেয়ের সাথে যা করেছি আমি এখান থেকে বের হওয়ার পরে ঠিক আবার সেটাই করব। এতে করে সোহানার বাবা সেখানে প্রচণ্ড রেগে যায় এবং সেখানেই তাকে মেরে ফেলতে চায়। সোহানার বাবার জায়গায় যদি আপনি আমি থাকতাম তাহলে আমরা কি করতাম বলুন তো? কমেন্ট করে সেটা জানাবেন। পরের দিন আবারও হিয়ারিং শুরু হয়। সোহানকে কোর্টে নিয়ে আসা হয়। যখন সোহানকে ওই লোকটির ছবি দেখানো হয় তখন সে হাত উঁচু করে সম্মতি জানায় যে হ্যাঁ, এই সেই লোকটি। সেই লোকটির উকিল অনেক চেষ্টা করে তার ক্লায়েন্টকে নিরপরাধ প্রমাণ করতে। লোকটি নিজেও এটা প্রমাণ করতে চায় যে সে কিছুই করেনি। সেদিন সে মানসিকভাবে অনেক অসুস্থ ছিল। পরে শেষ পর্যন্ত জাজ লোকটিকে 12 বছরের কারাদণ্ডে দণ্ডিত করে। ঠিক তখনই সোহানের বাবার সেই বন্ধুটি দাঁড়িয়ে জাজকে প্রশ্ন করে, এই নরপিশাচের তো মৃত্যুদণ্ড হওয়া উচিত, আপনি কিভাবে একে শুধুমাত্র 12 বছরের কারাদণ্ড দিচ্ছেন? সেই সাথে সোহানের মাও কাঁদতে থাকে এবং জাজকে বলে, আমার মেয়েটি আরেকটু হলে মারাই যেত, আপনি শুধুমাত্র একে 12 বছরের কারাদণ্ড দিচ্ছেন। সবকিছু সোহান বাহির থেকে দেখছিল আর সোহানের বাবা লোকটিকে তখন আক্রমণ করতেই যাবে। ঠিক তখনই সোহান কান্না করতে করতে তার বাবার পা জড়িয়ে ধরে এবং বলে ছেড়ে দিতে। এসব দৃশ্য দেখে কোর্টে থাকা সমস্ত লোক কান্না করে দেয়। সোহানের বাবাও কাঁদতে কাঁদতে তার মেয়েকে কোলে করে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এরপরে দৃশ্য পরিবর্তন হয়। দেখানো হয় সোহানের ছোট্ট একটি কিউট ভাই হয়েছে। এতে করে সবাই খুব খুশি হয়ে যায়। সোহানও খুব খুশি। সে আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে আসে, কিন্তু সে এখনো স্কুলে একা যেতে ভয় পায়। স্কুল ছুটির অনেক আগেই সে বাসায় ফিরে আসে। তার ভাইয়ের সাথে খুব ভালো সময় কাটায় আর ঠিক এমন সময়ই মুভিটি শেষ হয়ে যায়। পরে সরকার এই লোকটির সাজা 12 বছর থেকে 20 বছর করে দেয়। এই লোকটি এখনো কোরিয়ার জেলখানায় রয়েছে। সোহানা তার পরিবারের সাথে কোরিয়াতেই থাকে।